সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম শাফিন, আমি কানাডা ইউনিভার্সিটি অফ সাসকেচুয়ানে মাস্টার্স ইন এডুকেশনে পড়ালেখা করছি। আমি আজকে আপনাদের এই ভিডিওতে বলতে চাচ্ছি, যারা হয়তো দেশে বাইরে আসার চিন্তা ভাবনা করছেন অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনি কি একা আসবেন নাকি আসলে আপনার যদি স্পাউস থাকে আপনি আপনার স্পাউস সহ আসবেন। আমরা অনেকেই এটা বিষয়ে কনফিউজ, সো এই বিষয়টা আমি একটু আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে পরিষ্কার করার চেষ্টা করব। প্রথমে শুরু করি একটা কমন মিথ দিয়ে। আমাদের অনেকেই ধারণা করি যে যদি আমরা স্পাউস সহ অ্যাপ্লাই করি হয়তো আমাদের ভিসা রিজেক্ট হয়ে যাবে। ফার্স্ট মিট একদমই একটা ভুল ধারণা, এবং আমি জানি না আসলে কেন এই ব্যাপারটা মানুষ বিশ্বাস করে। আবার অনেকে এটাও বলে যদি আপনারা নিউলি ম্যারিড হন সেক্ষেত্রে আসলে একসাথে যেন ভিসার অ্যাপ্লিকেশন না করা হয়, যেহেতু আপনাদের সাংসারিক জীবনের বয়স খুবই ছোট। আমি একটু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এগুলো সবই আসলে একদম মিথ্যা কথা। কারণ আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আমার ওয়াইফ সহ, আমাদের বিয়ের বয়স মাত্র 3 মাস ছিল। সো আমি যদি 3 মাস বিয়ের বয়সে ভিসা পেয়ে থাকি তাহলে ডেফিনেটলি আপনারাও পাবেন। সো একসাথে অ্যাপ্লাই করলে ভিসা হয় না, বা যদি আপনার নতুন বিয়ে করেন আপনি বিয়ে করলে সেই ভিসাটা আপনার অ্যাকসেপ্টেড হবে না, যদি এমন কোনো ধ্যান ধারণা আপনাদের কেউ দিয়ে থাকে, ট্রাস্ট মি, হি অর শি ইজ ডেফিনেটলি মিসলিডিং ইউ। এবার আমি একটু বলি আপনাদেরকে যে একজন স্পাউসের ওপেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আসলে ওনার কিছু এলিজিবিলিটির প্রয়োজন হয়। সেই এলিজিবিলিটিগুলো কি কি সে বিষয়ে আমরা একটু কথা বলছি। আপনি যদি জিএসসির ওয়েবসাইটে যান সেখানে সবকিছু লেখা আছে। আমি সেখান থেকে পড়ে আমি জাস্ট সেগুলোকে বাংলায় অনুবাদ করে দেবো আপনাদের জন্য, বা আমার ভাষায় বোঝানোর চেষ্টা করব। প্রথমত যেটা আছে সেটা যদি আপনি একটু খেয়াল করেন, যখন আপনি স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করছেন আপনাকে কিন্তু অলওয়েজ এস্টাবলিশ করতে হয় যে ইউ উইল লিভ কানাডা আফটার ইউর স্টাডি, রাইট? ঠিক তেমনিভাবে আপনার স্পাউসকেও আসলে সেটা প্রুভ করতে হবে যে ওনার যখন ভিসার টেনিউর শেষ হয়ে যাবে তখন উনি কানাডা লিভ করছেন। সেকেন্ডলি আপনাকে এটা একটু এস্টাবলিশ করতে হবে যে কানাডাতে আপনি এবং আপনার স্পাউসের থাকার মতো বা চলার মতো ইনাফ মানি আপনার কাছে রয়েছে। আমি পূর্বের ভিডিওতে বলে দিয়েছি যদি আপনি স্পাউস সহ আসেন সেক্ষেত্রে কত টাকা আপনাকে দেখাতে হবে। কাইন্ডলি ওই ভিডিওটি একটু দেখে নেবেন, তাহলে আপনার কাছে পুরো ব্যাপারটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। থার্ডলি, এটা সবসময় লাগে, এটা আপনার ক্ষেত্রে লেগেছে, আপনার স্পাউসের ক্ষেত্রেও লাগবে, যে ক্রিমিনাল রেকর্ড। অর্থাৎ ডেফিনেটলি কানাডায় এমন কাউকে ওনার দেশে আসতে চাবে না যার হয়তো ক্রিমিনাল রেকর্ড আছে, বা যাকে এনে হয়তো কানাডার সিকিউরিটিকে ইনসিকিউর অবস্থায় ফেলে দেবে, রাইট? সো ওই জিনিসটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে যেন আপনার স্পাউসের কোনো ধরনের কোনো ক্রিমিনাল চার্জ না থাকে। আপনারা জানেন যে কানাডাতে হেলথ কেয়ার সম্পূর্ণ ফ্রি, সো মেক শিওর দ্যাট ইউর স্পাউস ইজ ইন গুড হেলথ। আমরা যখন কানাডায় আসার আগে মেডিকেল টেস্ট দিয়ে থাকি তখন আপনি দেখেন সেখানে আপনার বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়। ঠিক তেমনিভাবে আপনার স্পাউসেরও শারীরিক পরীক্ষা করা হবে যেন তার মধ্যে এমন কোনো ডিজিজ না থাকে যেটা কানাডায় এসে মানুষকে সংক্রামক করতে পারে। ফিফথ যদি বলি, সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনার স্পাউস যিনি আসবেন এখানে ওপেন ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে, তাকে অবশ্যই একটা লেজিটিমেট এমপ্লয়ারের আন্ডারে কাজ করতে হবে। লেজিটিমেট এমপ্লয়ার মানে হচ্ছে যার আন্ডারে কাজ করার অনুমতি আপনার রয়েছে। আপনি ক্যাশ জব বা অন্য কোনো জব এখানে করতে পারবেন না। লাস্টে যেটা ওয়েবসাইটে দেওয়া আছে, ডেফিনেটলি আপনার স্পাউস এখানে এসে কোনো ধরনের স্ট্রিপ ড্যান্স কিংবা স্কোর্ট সার্ভিস বা এ ধরনের আরো কিছু কাজ দেওয়া আছে, ওয়েবসাইটে গেলে দেখবেন এমন ধরনের কোনো কাজে নিজেকে জড়িত রাখতে পারবে না। এবার আমি একটু আসি যে আসলে যখন আপনি স্পাউস অ্যাপ্লাই করবেন তখন কি কি ডকুমেন্ট লাগবে। আপনি যখন আপনার জন্য অ্যাপ্লাই করছেন তখন দেখবেন এখানে ক্লায়েন্ট কন্টেন্ট ফাইল নামে আপনি যখন অ্যাপ্লাই করবেন একটা ফোল্ডার থাকে, সেখানে ইউজুয়ালি আপনার সার্টিফিকেট, আপনার ক্রিডেন্সিয়ালস, আপনার এসওপি, আপনার জব এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, পে স্ট্যাম্প, অনেক কিছু সাবমিট করতে হয়, রাইট? ঠিক তেমনিভাবে যখন আপনার স্পাউসে অ্যাপ্লাই করছে ওনার জন্য দেখবেন আপনি যেখানে আপনি অ্যাপ্লাই করবেন সেখানে আলাদা একটা ফোল্ডার থাকে। সেই ক্লায়েন্ট ফাইলে আপনার যে সকল ফাইল আপনি সাবমিট করেছেন আপনি ঠিক ওইগুলো ফাইলই সাবমিট করবেন। যেমন আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি, হয়তো আপনার স্পাউসের যে একাডেমিক সার্টিফিকেট রয়েছে, আপনার স্পাউস যদি কোথাও জব করে থাকে সেই জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি তিনি এনওসি নিয়ে থাকেন সেই এনওসি, ওনার পে স্ট্যাম্প যেটা প্রুফ করবে যিনি জব করছেন, ওনার আদার যে এক্সপিরিয়েন্স আছে সব কিছু আসলে সেখানে সাবমিট করতে হবে। সো আমি যদি প্যারালালি দুটো জিনিস কম্পেয়ার করি, আপনার যে ক্লায়েন্ট ফাইল হবে স্পাউসের যে ক্লায়েন্ট ফাইল হবে দুটোই অলমোস্ট সিমিলার হবে। স্পাউসের ভিসার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার। আমরা দুটো ফরওয়ার্ডিং লেটার সাবমিট করি। প্রথমত, অ্যাজ এ স্টুডেন্ট আমি আমার এন্ড থেকে আসলে আমি প্রুফ করতে যাব যে কেন আমি আমার স্পাউসকে আমার সাথে আনতে চাচ্ছি, এবং দ্বিতীয়ত স্পাউসের এন্ড থেকে একটা লেটার দেওয়া হয় যে কেন উনি আসতে চাচ্ছেন, এবং যেখানে উনি এটাও এস্টাবলিশ করেন যে উনি দেশের বাইরে ফেরত চলে যাবেন। এবার আসি আমি মজার কথাতে। ফরওয়ার্ডিং লেটারটাতে অনেকে অনেকভাবে আইডিয়া দেয় যে এভাবে লিখেন, অনেক ভ্রান্ত কথা মিথ্যা কথা লিখেন, এটাকে আসলে এক্সাজারেট করা হয়। আমি একটা বিষয় আপনাদেরকে বলি, আমার কাছে মনে হয় যে আপনি যদি সত্যি কথাটা বলেন যে আসলে আপনি যখন আপনার স্পাউস থেকে 2 বছর বা 1 বছরের জন্য দূরে থাকছেন সেটা আপনার ফ্যামিলি লাইফে একটা ইম্প্যাক্ট ফেলবে। কারণ ডেফিনেটলি আপনি যখন একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে তখন সেটা আপনারও ভালো লাগবে না, আপনার ওয়াইফের বা আপনার স্পাউসেরও ভালো লাগবে না, রাইট?
সেই বিষয়টাকে আপনার আসলে এস্টাবলিশ করতে হবে যে এতদিন ধরে দূরে থাকার ফলে আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আসলে নষ্ট হয়ে যেতে পারে। আমি হয়তো এখানে পড়তে আসছি, আমার ওয়াইফ যদি আমার দেশে থাকে তাহলে তো আমার কাছে ভালো লাগবে না। ঠিক তেমনি ভাবে আমার ওয়াইফ যিনি বা আমার হাজবেন্ড যিনি দেশে আছেন, তার যদি পার্টনার অন্য দেশে থাকেন তাহলে তার হয়তো ভালো লাগবে না। সো আমরা যেহেতু একটা সংসার শুরু করেছি এবং এটা আমাদের সংসার, আমরা চাই একসাথে থেকে লাইফটাকে এনজয় করতে, রাইট? সো এই বিষয়গুলোকে যদি আপনি আপনার ফরওয়ার্ডিং লেটারের মধ্যে সুন্দর করে তুলে ধরতে পারেন, আমার মনে হয় সেটাই মোর দেন এনাফ। আমি বলি যে আমি কি করেছিলাম, আমি ক্লিয়ারলি বলেছিলাম যে আমাদের একটা লাভ ম্যারেজ ছিল এবং আমরা বিয়ে করেছি 3 মাস হয়েছে। এতদিনের লাভ ম্যারেজের পর ডেফিনেটলি আমি চাবো না যে কখনো আমার স্পাউসকে ছাড়া অন্য একটা জায়গায় নতুন করে যেতে এবং সেখানে আমার নতুন লাইফ শুরু করতে। I definitely want my partner to be with me when I'm starting a new life. আমার কাছে মনে হয় খুবই লেজিট একটু রিজন, এবং ডেফিনেটলি যারা ভিসা ফাইল চেক করেন ওরা জিনিসগুলো বুঝেন যে আমি ডেফিনেটলি আমার এখান থেকে কখনো চাবো না আমার পার্টনার অন্য জায়গায় পড়ে থাকুক এবং আমি আরেকটা জায়গায় থাকি। একই সাথে আমি যেমন এখানে নতুন একটা জায়গার স্ট্রেস আমি নিচ্ছি, আমি পড়াশোনার স্ট্রেস নিচ্ছি, এবং তার সাথে সাথে আমার পার্টনার দেশে কি করছে সেই স্ট্রেস যখন আমার নেওয়া লাগবে তখন সেটা আমার জন্য একটা বার্ডেন হয়ে যাবে, রাইট? আমি ওভারওয়েলড হয়ে যাব। আমি আমার ফরওয়ার্ডিং লেটারের ক্ষেত্রে জাস্ট এই কথাগুলো লিখেছিলাম যে কিভাবে আসলে আমরা একে অপরকে হেল্প করে আসছি এতদিন ধরে, এবং নতুন যে জায়গায় যাচ্ছি আমি চাই এভাবেই আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকতে, এবং সেজন্য আমি আমার ওয়াইফকে বা আমার স্পাউসকে আমার সামনে আনতে চাচ্ছি। ঠিক তেমনিভাবে যখন আমার ওয়াইফের এন্ড থেকে তার ফরওয়ার্ডিং লেটার লেখা হয়েছিল, তিনি চেষ্টা করেছেন ফোকাস করতে যে তার প্রফেশনাল ক্রেডেনশিয়ালসগুলো কী কী। যেমন আমার ওয়াইফ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তার HR ব্যাকগ্রাউন্ড, সো তিনি HR ফিল্ডেই জব করতেন। সো তিনি তার ফরওয়ার্ডিং লেটার এস্টাবলিশ করে ট্রাই করেছেন যে আমি আমার ফিল্ডে আমি জব করছি, এবং এমন না যে বাংলাদেশে এই ফিল্ডে জব নেই। আমি শুধুমাত্র যাচ্ছি আমার হাজব্যান্ডকে হেল্প করার জন্য, তার মেন্টাল সাপোর্ট হওয়ার জন্য, এবং যেহেতু নতুন একটা জায়গায় যাচ্ছে সে কেমন থাকবে সেটা আমার একটা কনসার্ন। সো আমি চাচ্ছি ওকে হেল্প করার জন্য, এবং আমি চিন্তা করি যে এটা আমার ওয়াইফ হিসেবে আমার দায়িত্ব। আমার মনে হয় একটা কথা এখানে মিথ্যে, রাইট? এবং তিনি এটাও এস্টাবলিশ করার ট্রাই করেছিলেন যে আমি যখন ক্যানাডাতে যাবো, ক্যানাডাতে আমার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হবে সেটাও ডেফিনেটলি দেশে ফিরে এসে আমি কাজে লাগাতে পারবো। দিস ইজ অলসো এ ভেরি ভ্যালিড পয়েন্ট। আমি আরেকটা কথা একটু অ্যাড করতে চাই। অনেকে আমরা মনে করি যে আমি স্পাউসকে যে আনছি এবং আনার ফলে সে যেহেতু ওপেন ওয়ার্ক পারমিটে থাকবে, এটা যে আমাকে ইকোনমিক্যালি হেল্প করবে সেটা আমি যে মেনশন না করি সেটা আমাকে ইকোনমিক্যালি উইক বলে কিনা। ট্রাস্ট মি, এটা একদমই ভুল কথা। কারণ আমার মনে আছে, ক্লিয়ারলি মনে আছে, আমি আমার ফরওয়ার্ডিং লেটারে লিখেছিলাম যে আমি জানি নতুন একটা দেশে কি সিচুয়েশন হতে যাচ্ছে, আমি অসুস্থ হয়ে যেতে পারি, আমি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে পারি। সো ডেফিনেটলি আমার ওয়াইফ যদি বা আমার স্পাউস যদি আমার সাথে আসে, সে যখন এখানে কাজ করবে সেটাও আমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করবে। সো আমি যে কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা কথা খুবই লেজিট এবং সত্য কথা। আপনি যখন আপনার ফরওয়ার্ডিং লেটারটা লিখবেন, আপনি যদি এভাবে গুছিয়ে কম্পোজড হতে লিখতে পারেন যে কেন আসলে আপনার স্পাউসকে আপনার সাথে প্রয়োজন, আমার মনে হয় না যে কোনো ভিসা অফিসার সেটাকে রিজেক্ট করে দেবে। কারণ আপনি প্রত্যেকটা পয়েন্ট এস্টাবলিশ করছেন, আপনি ট্রাই করছেন আপনার যে ফ্যামিলি বন্ড সেটাকে ইনট্যাক্ট রাখতে, আপনি ট্রাই করছেন আপনার মধ্যে যেন অন্য কোনো ধরনের স্ট্রেস না সেটাকে প্রিজার্ভ করতে। যেমন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যদি দেশের বাইরে থাকে বা অন্য দেশে থাকে, এটা আপনার জন্য যেমন প্রেশার, আপনার স্পাউসের উপর তেমনি প্রেশার, আপনি সেটাকে এলিমিনেট করার ট্রাই করছেন। আপনি ট্রাই করছেন আপনার স্পাউস এখানে আসার ফলে আপনাকে ইকোনমিক্যালি কীভাবে হেল্প করবে এবং সেটা কিভাবে আপনার জন্য বেটার সেটা প্রুফ করতে। লাস্টলি আপনার স্পাউস ট্রাই করছে যে তার এখানকার যে ওপেন ওয়ার্ক পারমিট পাবে এবং তার যেখানে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হবে সেটাকে তিনি দেশে ফিরে যে কীভাবে কাজে লাগাতে পারবেন। সো এই পয়েন্টগুলোকে যখন আপনি আসলে প্রুফ করবেন, এবং লাস্টলি ডেফিনেটলি আপনার স্পাউসের ফরওয়ার্ডিং লেটারের ক্ষেত্রে আপনার কান্ট্রিটাকে এস্টাবলিশ করতে হবে যে উনি যে ফিল্ডে আছেন সেটাতে দেশে পর্যাপ্ত অপরচুনিটি আছে টু ওয়ার্ক অন, এবং এই এক্সপিরিয়েন্সটার পাওয়ার পর বা আমার পড়াশোনা শেষ হওয়ার পর আমরা দেশে ফিরে যাওয়ার পরও আমাদের জন্য একটা ওপেন ফিল্ড থাকবে, সো দ্যাট উই ক্যান ওয়ার্ক অন দ্যাট ফিল্ড। আপনি যখন এগুলো খুব ক্লিয়ারলি এস্টাবলিশ করে ফেলবেন, আমার মনে হয় যে কোনো ভিসা অফিসার আসলে আপনি রিজেক্ট করবে না। সো আমি ভিডিওটা বড় করবো না, আমি ডেফিনেটলি আপনাদেরকে বলবো যারাই হয়তো আসার চিন্তা ভাবনা করছেন দেশের বাইরে, ডেফিনেটলি ইউ শুড প্ল্যান টু মুভ উইথ ইউর স্পাউস। দেখেন, আমি এখানে যখন একা আসছিলাম আমার জন্য একা যে কোনো কিছু করা যতটা ডিফিকাল্ট হয়ে যেত, বাট আমার স্পাউস আমার সাথে আসাতে আমি মানসিকভাবে সাহসও যেমন পেয়েছি, ঠিক তেমনিভাবে সকল ধরনের সাপোর্ট আমি পেয়েছি, এবং আমার আগে আমার স্পাউসের জব এখানে হয়ে যায়। সো ডেফিনেটলি যখন একজনের জব হচ্ছে সেটা আমাকে ইকোনমিক্যালি অনেক হেল্প করছে। এছাড়াও আপনার যে কোনো প্ল্যানিং এর ক্ষেত্রে, যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যখন আরেকটা মানুষ আপনার পাশে থাকছেন যিনি সবসময় আপনাকে সাপোর্ট দিচ্ছেন এবং তিনি তার ইনসাইট আপনাকে শেয়ার করছেন, আমার মনে হয় আসলে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। সো যে বা যারা আপনাকে বলে না কেন আপনি স্পাউসকে পরে নিয়ে আসেন,
কখনো করবেন না। প্লিজ মেক শিওর ইউ আর অ্যাপ্লাইং উইথ ইউর স্পাউস। ফরওয়ার্ডিং লেটার ঠিকঠাক করে লিখবেন, আপনার যে পরিমাণ টাকা দেখাতে বলা হয়েছে সে পরিমাণ টাকা আপনি দেখাবেন, এবং যে এলিজিবিলিটি কথা আমি বলেছি সেগুলো যদি আপনি ফুলফিল করেন, ইনশাল্লাহ ইউ আর গোয়িং টু গেট ইউর স্পাউসাল ভিসা অ্যাজ ওয়েল। যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে কাইন্ডলি আমাকে জানাবেন কমেন্ট বক্সে, ডেফিনেটলি আই উইল ট্রাই টু রিপ্লাই অ্যাকর্ডিংলি। আমি একটু ক্লিয়ার করতে চাই, আমি আসলে কোনো বিশেষজ্ঞ না, আমি জাস্ট আমার অভিজ্ঞতার আলোক থেকেই বলতে চেষ্টা করছি আপনাদের কাছে যে আসলে কিভাবে জিনিসটা ফাংশন করে। কারণ আমি দেখেছি যখন আমি অ্যাপ্লাই করছিলাম অনেক ধরনের ভ্রান্ত তথ্য মার্কেটে ঘুরে বেড়ায়। সো আমি চাই আপনাদেরকে একদম র ইনফরমেশনটা দিতে, সো দ্যাট ইউ গাইস ক্যান কাম হিয়ার নোয়িং দ্য ট্রুথ। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।